আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজ আমি আপনাদেরকে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ টপিক ধ্বনি পরিবর্তন সম্পর্কে জানাবো। ধ্বনি পরিবর্তন এমন একটি টপিক যেটা থেকে আপনার বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন, এছাড়া প্রাইমারি, নিবন্ধন এবং অন্যান্য চাকরি ক্ষেত্রে এক থেকে দুইটা প্রশ্ন কমন আসে। ধ্বনি পরিবর্তন হচ্ছে সম্পর্কে আমরা যেটা ভাবি বুঝি, ভাষা পরিবর্তনশীল। কালে কালে যুগে যুগে শতাব্দী শতাব্দীতে পরিবর্তন হয়। ভাষা হঠাৎ পরিবর্তন হয় না। ভাষা পরিবর্তন মূলত ধ্বনির পরিবর্তন। ধ্বনির পরিবর্তন এভাবে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ধ্বনির পরিবর্তনের মধ্য দিয়ে ভাষার পরিবর্তন হয়। ভাষা হঠাৎ করে পরিবর্তন হয় না। ভাষা পরিবর্তন মূলত হলো ধ্বনির পরিবর্তন। আমরা যেটা বুঝি, ভাষার কাজ হচ্ছে মনের ভাব প্রকাশ করা। মানুষ যেমন পরিবর্তনশীল, যেমন মুনির চৌধুরীর একটা বিখ্যাত উক্তি আছে যে মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়, বিকালে বদলায়, সকালে বদলায়। তেমনি ভাষাও বদলায়, কিন্তু ভাষা বদলায়, তবে ভাষা এভাবে দিনে বা সকালে এভাবে বদলায় না। ভাষা বদলায় হাজার ভাষা বদলায় মূলত ধ্বনির পরিবর্তনের মাধ্যমে। এভাবে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ ধ্বনির পরিবর্তনের মাধ্যমেই ভাষার পরিবর্তন হয়। ধ্বনি পরিবর্তন ধ্বনির পরিবর্তন মানে নতুন শব্দ না, একই শব্দে তবে একটু পরিবর্তন। ধ্বনি পরিবর্তন মানে নতুন শব্দ গঠন না। মানে ধ্বনি পরিবর্তন হয়েছে যে একটা নতুন শব্দ গঠন এমন কিছু না। তো ধ্বনি পরিবর্তন হচ্ছে একই শব্দ তবে একটু পরিবর্তন। যেমন এই দেখেন, লেখা আছে স্টেশন। একে আমরা আমরা ব্যবহৃত এর পরিবর্তন কি করি? স্টেশন। শব্দ কিন্তু একই, কিন্তু আমাদের কিছু ধ্বনির কিছু পরিবর্তন হচ্ছে। আপনাদের আরেকটা দলিল, আমরা বাংলা ভাষাকে তিনটি শ্রেণীতে বিভক্ত করা হয়: প্রাচীন যুগ, মধ্যযুগ আর আধুনিক যুগ। প্রাচীন যুগ হলো 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ হলো মধ্যযুগ, এবং 1800 থেকে বর্তমান কাল পর্যন্ত হচ্ছে আধুনিক যুগ। প্রাচীন কালে যে ভাষা ছিল, মধ্যযুগে এসে কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে, আর মধ্যযুগে যে ভাষা ছিল সেটা কিন্তু আধুনিক যুগে এসে অনেকটাই পরিবর্তন হয়েছে। কিন্তু মূলত চাকরি পরীক্ষায় আমাদের প্রাচীন যুগ থেকে প্রশ্ন আসে না, এবং মধ্যযুগ থেকে প্রশ্ন আসে না। প্রাচীন যুগ থেকে পরিবর্তন হয় যে মধ্যযুগে আছে এই ভাষা, আমাদের জব পরীক্ষা আসবে না। কারণ মধ্যযুগ থেকে পরিবর্তন হয় যে আধুনিক যুগে আসছে, এটাও আমাদের চাকরি পরীক্ষা আসবে না। আমাদের চাকরি পরীক্ষা কোনটা আসবে? যে আধুনিক যুগ থেকে যেগুলো বর্তমানে আছে, আধুনিক যুগের পরে বর্তমানে যেগুলো পরিবর্তন হয়েছে। যেমন দেখেন, এখানে কি আছে? ব্রাশ। এটা আমরা কিন্তু আধুনিক যুগে ব্যবহার করেছি, কিন্তু আমরা বর্তমানে প্রচলিত ভাবে কি বলি? যে বিরাস। তো মূলত চাকরি পরীক্ষা এগুলোই আসবে। আধুনিক যুগের পরে যে শব্দগুলো চেঞ্জ হয়েছে এগুলোই মূলত আমাদের জব পরীক্ষায় আসবে। এখন দেখেন, আমি কিছু যেমন ধ্বনি পরিবর্তন এখানে একটি শব্দ লিখছি, স্টেশন। এটা পরিবর্তন হয়েছে স্টেশন। যেমন গ্লাস থেকে আমরা কি বলি এখন? গ্লাস, বলি। তারপরে স্ত্রী, আমরা স্ত্রী না বলে বলি স্ত্রী বলি। যখন এখানে আমরা ব্রাশ না বলে কি বলি? ব্রাশ। এখন গিলাস না বলে আমরা কি বলি? গ্লাস। যেমন সত্য না বলে আমরা কি বলি? সত্যি। যেমন বেঞ্চ না বলে আমরা কি বলি? বেঞ্চি। দেখেন এখানে মানে পরিবর্তনটা কি হয়েছে? ধ্বনির পরিবর্তনটা কি হয়েছে? এইভাবে গ্লাস থেকে দেখেন, গ্লাস থেকে ক্লাস থেকে ক্লাস হয়েছে। তাহলে আমাদের ক আছে, ল আছে, আকার আছে, দন্তস্ব আছে। বৃদ্ধি পাইছে কি আমার একটা? রশ্মি। আর রশ্মিক মানে আমাদের কারের বৃদ্ধি, রস্যকার বৃদ্ধি পাইছে। সেইভাবে বিরাস থেকে আমাকে বিরাস হয়েছে। তাহলে আমাদের কি আছে এখানে?
স্ত্রী থেকে আমাকে স্ত্রী, এই দন্তস্ব আছে, এই উম, তও আছে, এই দীর্ঘকারা আছে, আমাদের একটা বৃদ্ধি পাইছে কি রস্যই, তাহলে আমাদের কি এখানে স্বরের কি আমাদের বৃদ্ধি পাইছে স্বর, তাহলে এটা কি বলা হয় স্বরাগম। আমরা এটা কি বলি স্বরাগম। আর এখানে দেখেন আশ থেকে আশা থেকে সরি আশা থেকে আশ, অলাবু থেকে লাবু, আজি থেকে আজ, গামোছা থেকে গামছা, সুবর্ণ থেকে স্বর্ণ। দেখেন এন গ আছে, আকার আছে, মৌ আছে, ছ আছে, আকারও আছে। তাই আমাদের মানে এই মৌকার কি হয়েছে এখানে নাই, আমাদের কি কি এখানে আমাদের স্বর কি হয়েছে লোপ পেয়েছে, তাহলে এটা কি বললাম আমরা সরলোপ। সরলোপ 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 সরলরূপে আমরা অবন্য একটা সরলরূপ আবার কি বলে সম্পর্কস্য। ঠিক আছে, তাহলে এখন আমরা দেখি যে স্বরের যে আগমন ঘটলো, স্বরের আগমন মানে স্বর যেটা ছিল আমাদের আধুনিক যুগে যেটা আছে সেখান থেকে আর একটা বৃদ্ধি পেয়েছে, স্বর একটা বৃদ্ধি পেয়েছে। এখানে স্বর ছিল 1 2 3 4, দেখেন এখানে স্বর আছে কয়টা 1 2 3 4 5টা, তাহলে যে কোনো একটা বৃদ্ধি পেয়েছে। আর এই বৃদ্ধি পাওয়াটাই হলো স্বরাগম বলা হয়। আর যেখানে দেখেন এই যে সুবর্ণ থেকে স্বর্ণ, দন্তস্ব আছে, দেখেন এই ব আছে, এই দন্তান্ন আছে, এই রেফও আছে, কিন্তু আমাদের বৃদ্ধি পাইছে কি কমছে কি রস্যকার কমছে, তাহলে এখানে কমে গেছে, তাহলে স্বরের কে এসে বিলোপ ঘটেছে। আর এই লোপ পাইছে স্বর, তাহলে স্বর যে লোপ পাইছে সেটাকে বলা হয় স্বরলোপ। আর স্বরাগম আবার 3 প্রকার। স্বরাগম আবার 3 প্রকার, একটা হলো আদি স্বরাগম, আর একটা হলো মধ্য স্বরাগম, আর একটা হলো অন্ত স্বরাগম। দেখেন আদি স্বরাগম মানে আদিতে যে বৃদ্ধি পাবে, এই যে স্টেশনটা এখানে স্বরাগমে স্টেশন ছিল, এখানে স্টেশন, তাহলে বৃদ্ধি পাইছে কোথায়, স্টেশন শব্দটা আমাদের বৃদ্ধি পাইছে কোথায়, দেখেন আমাদের স্টেশন স্টেশন হয়েছে, তাহলে আমাদের কি আদিতে একটা কি রস্যিকার বাড়ছে, তাহলে এটাকে আমাদের আদি স্বরাগম। আবার এইখানে কি হচ্ছে ক্লাস থেকে ক্লাস, এইখানে দেখেন এইটা তাহলে কি ধ্বনি কি পরিবর্তন করেছে, স্বরাগম কোনটা হতে পারে ক্লাস থেকে ক্লাস, আসলে এই যে একটা রস্যকার বাড়ছে, এই রস্যিকারটা কি কোথায় বাড়ছে, আগে বাড়ছে না মধ্যে বাড়ছে, আপনি দেখেন এখানে আপনারা দেখেন কিলাস, আমরা পড়ার সময় কি বলি অবশ্যই এরকম পড়ি কিলাস, তাহলে বৃদ্ধি পাচ্ছে কত, দেখেন মাঝখানে বৃদ্ধি পাচ্ছে, পড়তে গেলে কি লাস, তাহলে এই কয় রশ্মির পরে একটা রস্যই আসতেছে, তাহলে কি লাস, তাহলে এটা কি হয়েছে আমাদের মাঝখানে বৃদ্ধি পাইছে, তাহলে এটাকে বলা হয় মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম স্ত্রী, দেখেন স্ত্রী, তাহলে আমাদের এখানে এখানে কোথায় বৃদ্ধি পাইছে আগে, আগে বৃদ্ধি পাইলে আদি স্বরাগম। এবারে দেখি বিরাস, তাহলে এই বিরাস সম্পূর্ণ কোথায় বৃদ্ধি পাইছে, আমরা আর বলতে পারি যে বর আগে বৃদ্ধি পাইছে, না বর আগে বৃদ্ধি পাইনি, আপনারা আমার পড়ার সময় কি পাইছে বিরাস, দেখেন আমরা এই শব্দটা কিভাবে পড়তে পারি বিরাস, বিরাস এইভাবে আমরা উচ্চারণ করি, কিন্তু ব্যবহার করি, কিন্তু আমরা লেখার সময় কিন্তু বিরাস লিখি। মূলত কি হচ্ছে এখানে আমরা অনেক সময় শব্দ দেখি কি বলে ফেলবো যে বর আগে বৃদ্ধি পেয়েছে, মানে আদি স্বরাগম, কিন্তু এটা আদি স্বরাগম, এটা অবশ্যই মধ্য স্বরাগম হবে। আমরা এখানে দেখেন গ্লাস, গ্লাস থেকে গিলাস, এইখানে দেখেন কোথায় বৃদ্ধি পেয়েছে, এখানে কি আদি প্রথমে বৃদ্ধি পাইছে না মধ্যে বৃদ্ধি পাইছে, গিলাস অবশ্যই গিলাস, তাহলে আমরা পড়তে গেলে কি গিলাস গিলাস এইভাবেই পড়ি, তাহলে আমাদের কি মধ্য বৃদ্ধি পাইছে, তাহলে এখানে কি যে মধ্য স্বরাগম। সত্যি, তাহলে সত্য, সত্য থেকে সত্যি হয়েছে, তাহলে সত্যটা আমরা কি পাচ্ছি মানে মাঝখানে পাচ্ছি না প্রথমে পাচ্ছি না শেষে পাচ্ছি, আদিতে পাচ্ছি না মধ্যে পাচ্ছি না সত্যি পেতে, আর সত্যি শব্দটা কোথায় বৃদ্ধি পাইছে দেখেন, এই যে রস্যকারটা বৃদ্ধি পাইছে, আমরা দেখা গেলো সত্যি দেখে বললাম যে এটা মাঝখানে বৃদ্ধি পাইছে মধ্য স্বরাগম,
না, এটা কিন্তু মধ্য স্বরাগম না, এটা হলো অন্ত স্বরাগম। অন্ত স্বরাগম, কারণ দেখেন আমি সত্যি লিখতে গেলে আমরা কিন্তু সত্যি এইভাবেই পড়ি, সত্যি। এটা কিন্তু বৃদ্ধি পাইছে লাস্টে, যদিও আমরা এখানে দিয়েছি, কিন্তু আমরা বৃদ্ধি পাচ্ছি কিন্তু লাস্টে সত্যি। তাহলে এটা অন্ত স্বরাগম। দেখুন বেঞ্চ থেকে বেঞ্চি, তাহলে এখানে বেঞ্চি, যদিও আমরা এখানে রস্বীকার বৃদ্ধি করেছি, কিন্তু এটা পড়তে গেলে কিন্তু আমরা বেঞ্চি, বেঞ্চির লাস্টে উচ্চারণ করতেছি। তাহলে এটাও অন্ত স্বরাগম, হয়তো আপনারা বুঝতে পারছেন। দেখেন আমাদের ধ্বনি সরলোপের কিছু উদাহরণ দেখি। দেখেন আশা থেকে আশ, আশা থেকে আশ, তাহলে আমাদের এখানে মানে কমছে কোথায়? আশা শেষের দিকে কমছে না প্রথম দিকে কমছে? অবশ্যই কি শেষের দিকে কমছে, আর শেষে হলে কি এটাও অন্ত হবে। স্বরাগম তিন প্রকার, সরলোপ তিন প্রকার, অন্ত মধ্য এবং সরি আদি মধ্য এবং অন্ত। তাহলে দেখে অলাবু, তাহলে আমাদের এখানে লাবু, অলাবু থেকেই লাবু হয়েছে, তাহলে আমাদের লোপ পাইছে কোনটা প্রথমে? তাহলে প্রথমে হলে কি আদি, আদি সরল। আজি থেকে আজ, দেখেন এইটা আমরা বলতে অনেক সময় শব্দ দেখেই বলা যায় আমাদের এটা হলো মধ্য, মধ্য, কিন্তু না মধ্য না, এটা হবে কি অন্ত। কারণ কি দেখেন আজি, তাহলে আমরা এটা পড়তে গেলে কি পাচ্ছি? আ আ জি, এরকম পড়ালাম না আজি, তাহলে আজি, যদিও আমরা আমাদের রস্বইকার এখানে, কিন্তু উচ্চারণ কিন্তু লাস্টে হচ্ছে, এটাকে আমরা মধ্য না বলে অন্তঃস্বরাগম হবে, ঠিক আছে। আবার দেখেন গামোসা, গামোসা থেকে কি হয়েছে? গামছা হয়েছে, তখন আমরা এটা কি বলছে? গামছা। তাই এখানে দেখেন মাঝখানে, মাঝখানের থেকে লোপ পেয়েছে, তাহলে এটা কি মধ্য স্বরাগম। সুবর্ণ থেকে স্বর্ণ, এখানে দেখেন বৃদ্ধি পাইছে, মানে লোপ পাইছে কোথায়? আমরা সুবর্ণ থেকে স্বর্ণ হয়েছে, এই দন্তস্ব আছে, ব আছে, রেপ আছে, দন্থানো আছে, কিন্তু আমাদের রস্যকারটা কি হয়েছে? লোপ পেয়েছে। তো এখানে আমরা যদি লিখতাম তাহলে কি পড়তাম? দেখেন সুবর্ণ, সুবর্ণ অবশ্যই আগে দন্তস্ব প্লাস, তারপরে আমরা এটা এটা ধ্বনি পরিবর্তন এভাবে কি করতাম? স্বর্ণ, স্বর্ণ, তাহলে এটা কি মধ্য আসতেছে, তাহলে এটাও মধ্য স্বরাগম। আশা করি বুঝতে পারছেন। এবারে দেখেন আমরা আমরা একটু আগে স্বরাগামী কি পড়লাম? আজি থেকে আজ। আচ্ছা আজি থেকে আজ না দিয়ে যদি পরীক্ষক এইভাবে দেয় আজি থেকে আইস, তাহলে আমরা কি এখানে আজি থেকে আজ দেখলে এটা আমরা বললাম স্বরাগম হয়ে গেছে, মাঝখানে রস্য বৃদ্ধি পাইছে, মূলত কিন্তু না। এখানে কি আছে? আ আ আছে, আ আকার আছে, এই যে রশ্মিকা সে রশ্মি আছে, বর্গজ আছে, দেখেন আমাদের তিনটাই আছে, কিন্তু এইখানে আমাদের কি হয়েছিল? আ ছিল, এই বর্গজ ছিল, কিন্তু এই রশ্মিকা ছিল না, সেজন্য এটা সরাল লোপ হয়েছিল। কিন্তু এখানে আমাদের যা আছে সেমই আছে, যা আছে তাই আছে, কোনো কমও না বৃদ্ধি পায়নি। আমরা যে শব্দ থেকে সেই শব্দই হয়, সেই শব্দকে আমরা কি বলবো? অপনিহিতি বলে, অপনিহিতি, অপনিহিতি, ঠিক আছে, অপনিহিতি বলে। দেশে এক এক স্থানের এক এক ভাষা, চলিত ভাষা, পরীক্ষণে চলিত ভাষায়। তারপর আমাদের এই কোনো এলাকায় যেমন আজিরে আজ বলে, কোনো কোথায় কোথায় আজিরে আইজ বলে, এভাবে এক এক স্থানে ভাষার পরিবর্তন হতে পারে, বা শব্দের ধ্বনি পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। কিন্তু পরীক্ষক তো আমার এইটাই দিবে তাও না, এটাও দিতে পারে। আমাদের সবগুলো জেনে রাখা ভালো, অর্থাৎ স্বরের যদি বৃদ্ধি পায়, এখানে কিন্তু বৃদ্ধি পায়নি, এখানে যা ছিল তাই, সেজন্য এটা অপরিহার্য। যেমন আমরা কি হয়েছে, এটা কি হয়েছে? দেখো আপনার যদি চুলের কাটিং করে আসে সেলুন থেকে, তাহলে আমাদের কি হয়? আমাদের
মানে দেখতে একটু ভালো লাগে, কিন্তু কি হয়, আমাদের মানুষটা কিন্তু মানুষই থাকে, কিন্তু তার চুলের একটু সের মানে গেলেস মারে, কিন্তু সে কিন্তু পরিবর্তন হয় না। তেমনই এই শব্দটা কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমি আজ থেকে আইস পড়তেছি, যার কারণে এটা অপনিহিত আছে। আর অপনিহতির সংজ্ঞা কি আসতেছে? অপনিহতির সংজ্ঞা, অপনিহতির সংজ্ঞা আসতেছে পরের রস্যকার বা রস্যকার আগে উচ্চারিত হলে, আগে উচ্চারিত হওয়াকে বলে অপনিহিতি। যেখানে আমরা কিছু উদাহরণ করি, যেমন জালিয়া, জালিয়া থেকে জাইল্লা, তারপরে সাধু থেকে সাউদি। তারপর আমরা কি করছি, সত্য থেকে সত্য। আবার আর একটা কি দেখবো, যেমন আমরা কি বলি, রাত্রি, রাত্রি থেকে কি আছে, রায়। তারপর আবার কি হচ্ছে দেখেন, ঝাড়ু থেকে ঝাউ। এইটা কি আমাদের কি হয়েছে, জালিয়া থেকে জাইল্লা হয়েছে। তাই দেখেন আমাদের জালিয়া, এটা আমরা পড়ার সময় কিভাবে কি রকম পড়তাম, জালি আয়, জাইল্লা, সরি জাইল্লা পড়তাম, জাইল্লা, জাইল আ। তাহলে আমাদের কি এই রস্বীকারটা এইখানে উচ্চারণ হতো, জাইল্লা। তারপরে এটা আমরা কি পড়তাম, সাধু থেকে সাধু, 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 এরকমই পড়তাম। কি বলবো, সত্য, সত্য, এরকম পড়তাম। তারপরে ঝাড়ুটা দেখেন, ঝাড়ু, এভাবে পড়তাম, ঝাড়ু, ঝাড়ু। রাতটা, রাত্রি কি বলতাম, রাত্রি, 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 এভাবে পড়তাম কিন্তু। তাহলে দেখেন এখানে কি হয়েছে, জালিয়া থেকে জাইল্লা হয়েছে, অর্থাৎ এই রস্যইটা দেখেন, এই রস্যইটা পরের রস্যিকার, আমাদের অপনিহিত সংজ্ঞা কি বলছে, পরের রস্যিকার বা রস্যিকার আগে উচ্চারিত হওয়াকে বলে অপনিহিতি। পরের রস্যিকার, এই রস্যিকার এইখানে ছিল, সেটা কি হয়েছে, আগে চলে আসে, এই জাইল্লা এইখানে চলে আসে, পরের রস্যিকার আগে চলে আসে, এটাকে অপনিহিতি বলে। যেমন সাধু, এই রস্যিকারটা আগে পরে ছিল, সেটা কি হয়েছে আমাদের আগে চলে আসে, সাধু, সরি, ধু, রস্যকার হবে তাহলে, দীর্ঘ, হ্যাঁ, রস্যকার হবে। এবং সত্য থেকে সত্য, তাহলে এই রস্যইকা ছিল, এটা আগে চলে আসে। রাত্রি থেকে রায়, এই রস্যিকা ছিল, এটা আগে চলে আসে। পরে রস্যিকার, যেমন ঝাড়ু, এই রস্যকার, এই রস্যকারটা কোথায় ছিল, পরে ছিল, কিন্তু এখানে কি হয়েছে, আমাদের পরিবর্তন হয়েছে, মাঝখানে চলে আসে। এইগুলোকে অপনিহিতি বলে। একই শব্দের রূপ পরিবর্তন হবে না, কোনো অক্ষর পরিবর্তন হবে না, যা আছে তাই থাকবে, তাহলে অপনিহিতি বলে। আশা করি বুঝতে পারছেন। অপনিহিতির আর একটা কিছু আহ, একটা সূত্র আছে দেখেন, ওটা তো যা ছিল সেটা, কিন্তু আমরা যদি নতুন একটা জফলা যুক্ত, জফলা যুক্ত, জফলা যুক্ত শব্দে রস্যই এর আগমন হলে সেটাকে স্বরাগম না বলে অপনিহিতি বলবো। যেমন দেখেন একটা উদাহরণ দিই, কন্যা থেকে কন্যা, যেমন
কাব্য থেকে কাব্য, এবং জন্ম থেকে জৈন্য। তারপর দেখেন বাক্য থেকে বাক্য। এভাবে কোন, যেমন কাব্য থেকে কাব্য, আমরা কিন্তু আধুনিক যুগে কাব্য বলি, কিন্তু আমরা বর্তমান সময়ে কাব্যের কাব্য বলে, অনেক অঞ্চলে কাব্য বলে, জন্মরে জৈন্য বলে। এভাবেই আমাদের ধ্বনি পরিবর্তন হয়ে আসছে। তাই আমরা যদি কন্যা থেকে কন্যা, অনেকে আমরা অনেক সময় বলতে পারি যে এনে ক ছিল, ক আছে, দন্তানা আছে, দন্তানা জ ফলা ছিল আছে, তারপর এনে রস্বই বৃদ্ধি পাইছে, এনে আকার বৃদ্ধি পাইছে, তাহলে এটা মনে করি স্বরাগম। হ্যাঁ ঠিক আছে, এটা স্বরাগম, কিন্তু এটা এখানে আমরা স্বরাগম বলবো না, এটা অপনিহতের একটি রুলস হলো কি, জ ফলা থাকলে, জ ফলা যুক্ত, এই জ ফলা যুক্ত স্বরাগম, ঠিক আছে, যে কোনো শব্দ স্বরাগম, কিন্তু জ ফলা যুক্ত শব্দে যদি রস্বইকার আগমন ঘটে, রস্বইয়ের আগমন ঘটে, যে কোনো শব্দে জ ফলা যুক্ত শব্দে রস্বইয়ের আগমন ঘটলে সেটাকে আমরা স্বরাগম বলবো না, স্বরাগম বলবো না, না বলে কি অপনিহিত বলবো। ঠিক আছে, বুঝতে পেরেছেন? আর আমরা নেক্সটে চলে যাই। আর আমরা কিছু দেখি, এটা হলো সমীভবন। সমীভবন, আর সমীভবন আগে আমরা ইটা পড়ে নিই, এটা পরে যাই। ধ্বনি বিপর্য, ধ্বনি বিপর্য, ধ্বনি বিপর্য, ধ্বনি বিপর্যয়টা কিরকম? উচ্চারণের সময় শব্দচিত্ত ধ্বনি স্থান পরিবর্তন করলে তাকে ধ্বনি বিপর্য বলে, এবং উচ্চারণের সময়, উচ্চারণের সময় শব্দ স্থিত ধ্বনি স্থান পরিবর্তন করে, স্থান পরিবর্তন করলে তাকে ধ্বনি বিপর্য বলে, ধ্বনি বিপর্য বলে। বা ধ্বনি বিপর্য বলে। কিরকম দেখেন, কিছু উদাহরণ দিই আমরা। যেমন বাক্স থেকে বাসক, তারপরে জাপানি, যেমন জাপানি রিক্সা। আমরা বাংলায় আমরা অনেকে মানে যেমন ঢাকা শহরে আমরা কিন্তু রিক্সারে কি বলি, রিস্কা। তেমনি অনুরূপ পিশাচ, পিশাচ আমরা কি বলি, পিশাচ। ঠিক আছে, এইভাবে যেমন লাভ থেকে আমরা কি বলি এটাকে, ফাল, লাভ ফাল। তাহলে দেখেন আমরা বাক্স থেকে বাস্ত, অর্থাৎ উচ্চারণের সময় শব্দ স্থিত ধ্বনির স্থান পরিবর্তনকে, অর্থাৎ পরে শব্দ আগে আসবে, আগে শব্দটা পরে যাবে। এই দেখেন, এই ক শেষে চলে গেছে, দন্তস্বরটা প্রথম মাঝে চলে আসে, এই ধ্বনি বিপর্য হয়েছে, এখানে এটা গেছে আর এইটা এইখানে আছে। এই দেখেন রিক্সা, এই ক চলে গেছে এইখানে, আর এই দন্তস্ব চলে আসে এইখানে মাঝখানে। ঠিক আছে, মানে ধ্বনি বিপর্য হচ্ছে, এখানে শব্দ এখানে যাবে, আর এইখানে বর্ণ ধ্বনি এখানে যাবে, এইখানে ধ্বনি এখানে যাবে, এখানে ধ্বনি এখানে যাবে। এটাই দেখেন, এইখানে কি আসছে, পিশাচ, এই তাল বসে চলে গেছে শেষে, আর এই চ চলে আসছে মাঝখানে, এটাকে ধ্বনি বিপর্য। আশা করি বুঝতে পারছে। লাফ ফাল, লাফ, এটা কিছু ফাল হয়েছে, ফ চলে গেছে এখানে, আর ল চলে গেছে লাস্টে, লাফ ফাল। আমরা আরেকটা দেখি,
অসমীকরণ। অসমীকরণ অসমীকরণ আমরা কি দিই? একই শব্দ বা একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে স্বরধ্বনি যুক্ত হয় তাকে অসমীকরণ বল। এবারে দেখেন আমরা এর কিছু উদাহরণ দিই, যেমন টপ টপ, এটা আমরা কি বর্তমানে কি পড়ি? টপ। তারপরে আর কিছু দেখেন, ধপ ধপ, এইটা কি বলে আমরা? ধপা ধপ। এইরকম আপনার আম, দুটো স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য, মানে পরপর দুটো শব্দের পুনরাবৃত্তি দূর করার জন্য আমরা এটা শব্দ ধপাধপ, এটাকে আমরা মাঝখানে একটা স্বর বৃদ্ধি করেছি, যার কারণে পরিবর্তন হয়েছে। ধপাধপ থেকে ধপ ধপ থেকে ধপাধপ হয়ে গেছে, ধপাধপ। এর নাম হলো অসমীকরণ, মানে একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য এই পুনরাবৃত্তি টপ টপ আমরা পুনরাবৃত্তি করতাম, টপ বলতেছে আবার টপ বলছে, এই টপ টপ না বলে আমরা কিন্তু টপা টপ। এটাকে আমরা কি ব্যাকরণিক কি নাম দিয়েছে? এটা সমীকরণ, ধ্বনি পরিবর্তনের অসমীয়করণ। এবারে দেখেন সমীভবন, দেখেন সমীভবন সমীভবন ধ্বনি পরিবর্তনে সমীভবন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এখান থেকে অনেকটা প্রশ্ন আসে। মধ্যস্থ এর সংজ্ঞা কি আসলে? মধ্যস্থ দুইটি ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে অল্প বিস্তার সভ্যতা লাভ করে, অর্থাৎ পূর্বের মতো দুই দুই দুইটা ভিন্ন রকমের ব্যঞ্জন। সংজ্ঞাটা লিখে দিই, দুইটা ভিন্ন রকমের ব্যঞ্জন যদি একই রকমের ব্যঞ্জনে একই রকমের ব্যঞ্জন হয়, তাহলে তাকে সমীভবন বলে। দেখেন এটার উদাহরণ দেখেন, যেমন কাদনা থেকে আমরা কি বলি? কান্না। তারপরে কি হচ্ছে? পক্ষ। পক্ষ থেকে পক্ষ, তাহলে পদ্মা, পদ্ম থেকে পদ্ম। তারপরে এখানে যে আসছে সৎজন, সৎজন, সৎজন থেকে সৎজন পরিবর্তন হয়। তারপরে কি তজ্জন্য থেকে তজ্জন।
তজন। এভাবে ধ্বনি সমীভুবন আবার তিন প্রকার। সমীভুবন আবার তিন প্রকার, দেখেন সমীভুবন আবার তিন প্রকার, অর্থাৎ পগত, পগত, পরাগত, আর অন্যটা হলো অনন্য, 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 অনন্য। তাহলে এটা কি আমরা কি বললাম, দুইটা ভিন্ন রকমের ব্যঞ্জন যদি একই রকমের ব্যঞ্জন হয় তাহলে তাকে সমীভুবন বলে। দুইটা ভিন্ন রকমের ব্যঞ্জন, অর্থাৎ এখান দেখেন কাদুনা, দ একটা বর্ণ আর দন্তান্ন আর একটা বর্ণ, দুইটাই কিন্তু ভিন্ন বর্ণ। এইটা আমাদের কি হয়েছে, একই বর্ণ হয়ে গেছে, দুটা দন্তান্ন হয়ে গেছে, দ বাদ হয়ে গেছে, অর্থাৎ দুটা ভিন্ন রকমের বর্ণ একই ব্যঞ্জন বর্ণ হয়ে গেছে, দুইটা ভিন্ন রকমের ব্যঞ্জন একই ব্যঞ্জন বর্ণ হয়ে গেছে। এবং এখন ক, কয় ব ছিল, কয় ব ছিল, এটা কি হয়েছে আমাদের কয় ক হয়ে গেছে। পদ্ম, দয় ম ছিল, সেটা কি হয়েছে আমাদের দুইটা দ হয়ে গেছে। এটা এখান থেকে সজ্জন, এখানে একটা জ ফলা ছিল, যার আর এখানে বর্গজ ছিল, আমাদের এখানে জ ফলা উঠে যায় কি হয়েছে, দুইটাই বর্গজ হয়ে গেছে। তাহলে তৎজন্য, তাহলে তৎজন্য জ ফলা ছিল সেটা কি হয়েছে আমাদের উঠে যায় গিয়েছে, বর্গজ হয়ে গেছে। তাহলে আমাদের এটার উদাহরণ আমরা কি পাচ্ছি, মানে ধ্বনি বিপর্যয় আমাদের এই তিনটা কোনটা হবে, এরকম প্রগত, প্রগত অর্থটা পূর্বের পূর্বের মতো হলে প্রগত হয়, পূর্বের মতন, অর্থাৎ এইখানে যে দুইটা ভিন্ন বর্ণ ছিল, দুইটা ভিন্ন বর্ণ ছিল, সেটা যদি এই পূর্বের মতন ছিল না পরের মতন ছিল, এইটা হলো পূর্বের মতন হলে পূর্বে পূর্বে পূর্ব কোনটা দ, আর পরে কোনটা দুন্তান্ন, তো হয়েছে কি আমাদের দুন্তান্ন, এই দুন্তান্ন মতন হয়েছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, তাহলে এটা আমরা কি বলতে, পরাগত, পরাগত অর্থাৎ পরের বর্ণ মতন হয়েছে, দুন্তান্ন মতন, তাহলে পরাগত। এবং পক্ষ, তাহলে পক্ষ দেখেন ক আগে পক্ষ, তাহলে পক্ষ বলতে গেলে কি হয়, পক্ষ, এরকম পড়ি না, পক্ষ, পক্ষ, তাহলে ক আগে আসতেছে, এই কর মতনই এইটা হয়েছে, তাহলে এটাকে আমরা কি দিতে, আমরা আমরা কি পড়তেছি, পরের মতন, পরের মতন হলে পরাগত, আগের মতন হলে ভিন্ন, আগের মতন হলে কি এলো, পরের মতন হলে পরাগত, আর পূর্বের মতন হলে প্রগত, তাই এটা পূর্বের মতন হয়েছে, তাহলে এটা কি প্রগত, প্রগত। আবার এখানে আর এটা এটা কি বললাম, পরাগত, পদ্ম, পদ্ম থেকে পদ্ম হয়েছে, তাহলে এখানে কি আগে শব্দ দ ছিল, পরের শব্দ ম ছিল, তাহলে আমাদের কি হয়েছে, দুইটা দ হয়ে গেছে, তাহলে আগের মতন হয়েছে, আর আগের মতন হয়ে গিয়ে প্রগত। এই যে সজ্জন, তাহলে এইটা কি বর্গ কি ছিল, আগে জ ফলা ছিল, আর হয়েছে কি দুইটা বর্গ যা হয়েছে, তাহলে এই পরের বর্গ যার মতন হয়েছে, পরের পরের মতন হইলে কি হবে, পরের ব্যঞ্জনের মতন হইলে কি হবে, পরাগত, পরাগত। তাহলে এইটা হলো তৎজন্য, দেখেন এখানে তৎজন্য, তাহলে এই বর্গ যার মতন হয়েছে, মানে পরের পরের ব্যঞ্জন ধ্বনির মতন হয়েছে, এই ধরনের এইটাও পরাগত। ঠিক আছে, এটা আমার বাদ থাকলো কি অনন্য, 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 অনন্যটা আবার একটু ভিন্ন রকমের, অনন্যটা ভিন্ন রকমের কি রকম, দেখেন সত্য, সত্য থেকে সত্য, আবার কি আছে বিদ্যা, বিদ্যা থেকে বিদ্যা। দেখেন আমাদের যখন আহ, কারোর এলাকায় কিংবা ছেলে মেয়ে হয়, তাহলে অনেকে কি বলে তাদেরকে, যেটা তার মায়ের মতন হয়েছে, কিংবা তার বোনের মতন হয়েছে, কি ফুপুর মতন হয়েছে, কিংবা বাপের মতন হয়েছে। কিন্তু অনেক সময় আবার অনেকে কি বলে যে এটা কারোর মতন হয়নি, এটা প্রতিবেশী আহ, রহিমের মতন হয়েছে, করিমের মতন হয়েছে, এরকম কিছু একটা বলে। তখন কি হয়ে যায়, মানে নিজের
এইখানে আমরা কি করছি, নিজের বর্ণ তো ছিল, সে নিজের বর্ণের সাথে মিল রেখে হয় পদের বর্ণ হয়েছিল না পূর্বে বর্ণ হয়েছিল, হয়তো পূর্বে বর্ণ হয়েছিল না পরে বর্ণ হয়েছে, কিন্তু এখানে কি হচ্ছে, পূর্বের বর্ণ হচ্ছে না পরের বর্ণ হচ্ছে না, তার মানে কি একটা নতুন কিছু আসছে, হয়তো অন্য ঘরের কেউ আসছে, তাহলে এটাকে কি বলা হয়, অনন্য। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ যে বর্ণের পূর্বের মতন হবে না পরের মতন হবে না, ভিন্ন একটা অন্য বর্ণ আসবে, তাহলে এটাকে আমরা কি বলবো, অনন্য বলবো। আশা করি বুঝতে পারছেন। এবার আমরা কি আর আর ই পড়ি, বিষমী দ্বিত্ব ব্যঞ্জন পড়ি, দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জন, দ্বিত্ব ব্যঞ্জনের সংজ্ঞা কি আছে, কখনো কখনো জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারিত হয়, একে বলে দ্বিত্ব ব্যঞ্জন। এর সংজ্ঞা পড়া লাগবে না, এটা আপনারা মেথড দেখে বুঝে যাবেন, শব্দ দেখে চিহ্নিত করবেন। দেখেন অনেক সময় কি হয়, আমাদের যারা বাচ্চা কাচ্চা আছে তাদের কি এরকম পড়াইতে বলে যে কোনটা বেশি, তাহলে আমরা এরকম দেখেই বলতে পারি যে এইটাই বেশি, ঠিক আছে। তা এইরকম শব্দ যেগুলো আছে আপনারা দেখেই বলে দিতে পারবেন যে এটা কি দিতে। আমরা কিছু উদাহরণ করি, উদাহরণ দেখেন, যেমন পাকা, পাকার আমরা কি বলতেছি, পাক্কা। তারপরে আমরা কি আসতেছে, সকাল, আমরা সকাল না বলে কি বলতেছি, সকাল। তারপরে আমরা কি বলি, বড়, এই বড় না বলে আমরা কি বলি, বড়। এইরকম দেখেন, ধিত্ব ব্যঞ্জন, অর্থাৎ এই ক ছিল একটা, সেটা ডাবল হয়েছে, মানে দুইটা হয়েছে, মানে ধিত্ব। সকাল, এই ক ছিল একটা, এটা আমাদেরকে ডাবল হয়ে গেছে, মানে সকাল, মানে ধিত্ব হয়েছে, মানে ডাবল হয়েছে। বড় না হয়ে আমাদের বড্ড হয়েছে, এটা আপনার আহ, বোঝা গেছে। এবারে দেখেন আমরা আর একটা কিছু দেখি, ব্যঞ্জন চুক্তি দেখেন, ব্যঞ্জন চুক্তি, ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতি, ব্যঞ্জন চ্যুতি, ভাষাভাষী সম উচ্চারণে দুটো ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি লোপ পায়, এই রূপ লোপকে বলা হয় ধ্বনি চুক্তি বা ব্যঞ্জন চুক্তি। অর্থাৎ পাশাপাশি সম উচ্চারণের, সম উচ্চারণের দুটো ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি লোপ পায়, এই রূপ লোপকে বলা হয় ধ্বনি চ্যুতি। আশা করি বুঝতে পারছেন ধ্বনি চ্যুতি কাকে বলে। এবারে দেখেন আমরা কিছু উদাহরণ পড়ি, যেমন বৌদি দি, এর উচ্চারণ কি, বৌদি। তারপরে এখানে হচ্ছে বড় দাদা, আমরা বড় দাদা না বলে কি বলি, বড়দা। তারপর আমরা কি বলি, বড় দিদি, আর বড় দিদি না বলে কি বলছি, বড় দিদি। এরকম পাশাপাশি সম উচ্চারণে দুটো ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি লোপ পায়, এই রূপ লোপকে বলা হয় ধ্বনি চ্যুতি। অর্থাৎ বড় দিদি, এই দুইটা পাশাপাশি দুইটা ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি, পাশাপাশি দুইটা ব্যঞ্জন ধ্বনি আছে, দয়রসি দয়রসি, এটাতে কি হয়েছে, আমরা দুইটা না দিয়ে একটা একটা করে ফেলেছি, বড় দাদা। তাহলে এই বড় দাদা না করে কি হয়েছে, আমরা বড় দা, একটা দান দান নিছি।
বড় দি দি, দুইটা দি দি না নিয়ে একটা নিছি, বড় দি। এরকম পরিবর্তনকে বলা হয় ব্যঞ্জন চ্যুতি। এবার দেখেন আর একটা থেকে গেছে, আমরা সমীভবন শিখাইলাম, ওর বিপরীত বিষমীভবন। বিষমীভবন, বিষমীভবনটা কি? দুটো সমবর্ণের, দুটো সমবর্ণের, দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে, একটির পরিবর্তনকে বিষমীভবন বল। যেমন দেখেন শরীর, শরীর থেকে আমরা কি পড়ি? শরীর। তারপরে কি পড়তেছে আমরা? লাল থেকে আমরা কি করি? নাল। এরকম, যেমন আমরা সমীভবনে কি পড়েছিলাম? সমীভবন, সমীভবন পড়লাম একই শব্দ, একই শব্দর পরিবর্তন, সরি ভিন্ন রকমের দুটি শব্দে। যেমন আমরা কি করেছিলাম? পদ্ম থেকে কি হয়েছিল? পদ্ম হয়েছিল। তারপরে কি হয়েছিল? তজন, তৎ জন্য থেকে কি হয়েছিল? তজ্জন। এইরকম দেখেন এখানে কি হয়েছিল? আমাদের দুইটা বর্ণ ভিন্ন ছিল, দয় ছিল আর মই ছিল, সেটা কি এক বর্ণ হয়েছিল। কিন্তু এখানে বলছে দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে, দুটো সমবর্ণ আছে, এখানে র আছে, এখানে র আছে, এখানে ল আছে, এখানে ল আছে, কিন্তু এই দুইটা সমবর্ণ কি হয়েছে? ভিন্ন বর্ণে পরিণত হয়েছে। এই র র লয় পরিণত হয়েছে। এখানে দুটো ল ছিল, একটা পরিবর্তন হয়েছে, নাল হয়েছে। বুঝা গেছে? সমীভবন আর বিষমীভবনের মধ্যে এর পার্থক্য কি? পার্থক্য হলো কি, দুটা ভিন্ন রকমের বর্ণ মিলে একটা বর্ণ হবে। আর এখানে কি একই রকমের দুইটা বর্ণ ভিন্ন রকমের বর্ণ হবে। একই রকমের দুইটা ভিন্ন, একই রকমের দুইটা বর্ণ, ব্যঞ্জন বর্ণ, একটা বিলুপ হয়ে ভিন্ন রকমের একটা বর্ণ আসবে। আর এখানে কি হয়েছিল? দুইটা ভিন্ন রকমের ব্যঞ্জন বর্ণ, ধ্বনি পরিবর্তন হয়ে গিয়েছিল, একই রকমের ধ্বনি পরিবর্তন হয়েছিল। আর এটা কি হয়েছিল? এটা আবার তিন প্রকার ছিল, প্রগত, পরাগত ও অনন্য। অনন্য, এটা কি হয়েছিল? মানে আগেরটা পরিবর্তন হইলে প্রগত হয়েছিল, পরেরটা পরিবর্তন হলে পরাগত হয়েছিল, এবং কোনোটাই না হইলে কি হয়েছিল? নতুন একটা শব্দ আসলে অনন্য হয়েছিল। কিন্তু এইটার কোনো প্রকার নেই, এটা একটাই পরিবর্তন, একই, এর কোনো প্রকার নেই। আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতন ধ্বনি আরেকটা কিছু শিখে, একটা বাদ থেকে গেছে, আমি বলি ধ্বনির স্বরাগম, স্বরা, স্বরাগমের যে আমরা মধ্য স্বরাগমটা পড়াইছিলাম, এর অপর নাম হলো কি? বিপকর্ষ। বিপকর্ষ এর অপর নাম। ঠিক আছে? এই মধ্য স্বরাগমের, মধ্য স্বরাগম অপর নাম কি? বিপকর্ষ। অনেক সময় মধ্য স্বরাগম না দিয়ে বললো যে নিচের কোনটি? বিপকর্ষ স্বরাগম, তখন আপনার কি এটার একটা কি যুক্ত বর্ণ, যুক্ত বর্ণ ভেঙ্গে মাঝে, মাঝে বর্ণ আসে, বর্ণ আসলে বিপকর্ষ হবে। অর্থাৎ মাঝে যদি স্বরের আগমন ঘটে তাহলে তো মধ্য স্বরগম হবে, কিন্তু যদি যুক্ত বর্ণ ভেঙ্গে মাঝে বর্ণ আসে তাহলে বিপকর্ষ হবে।
যেমন দেখুন, ধর্ম থেকে ধর্ম, ধর্ম, তারপরে কি এসেছে রত্ন থেকে রতন। এই দেখেন ধ আছে, এই র আছে, এই মো আছে। এবার আপনারা বলতে পারেন যে যা তো তাই ছিল, তাহলে তো অপনিহিত হওয়ার কথা। আহ, কিন্তু না, এখানে হলো স্বরের আগমন করেছে। স্বরের আগমন কিভাবে ঘটছে? এই ধর্ম বানানটা যদি আমরা এইভাবে লিখি, ধর্ম, যদি এইখানে নিচে একটা হ্যাশ চিহ্ন দিই, এই রত্ন, রতন, যদি এখানে হ্যাশ চিহ্ন দিই, তাহলে এই রত্ন বানান আর এই রত্ন বানান একই বানান। কিন্তু যখন আমরা হ্যাশ চিহ্ন দেবো না, তখন কিন্তু রত্ন আর রত্ন, এখানে এটা রত্ন হলো না, এটা রতন হয়ে গেছে। আর রতন শব্দে আমাদের রত আছে, ত আছে, দন্তান্ন আছে। তা আগমন ঘটেছে, কোন শব্দটা আগমন ঘটেছে? ধরো দেখুন, রতন আমরা উচ্চারণ করতে গেলে কি আসতেছে আমাদের? র তো অন, একটা অ আসতেছে এখানে। ধর্ম বানানে আবার কি আসতেছে? ধর, ধর, ওম, ও আসতেছে কি ধর্ম, এই অটাই আমাদের বৃদ্ধি পাইছে, সেজন্য এটাকে স্বরের আগমন বলা চলে। আশা করি বুঝতে পারছেন। আজ ধ্বনি পরিবর্তনের আহ, একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিলাম। আশা করি আপনাদের সবাই উপকৃত হবেন। আর যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চাপে দেবেন, যাতে পরবর্তী ক্লাসগুলো দেখতে পারেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।